আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আজকেও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ঘটনা। এই ঘটনাটি যে আমাকে পাঠিয়েছেন তার সাথে মূলত আমার পরিচয় ফেসবুকের মাধ্যমে। তো তাকে আমি বলেছিলাম যে আমি প্রেত.com শুরু করেছি এবং তাকে আমি এটাও বলি যদি তার কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে সে তার ঘটনাটি আমাকে লিখে পাঠাতে পারে এবং তার পরবর্তীতে সে তার ঘটনাটি আমাকে ইমেলের মাধ্যমে লিখে পাঠায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এমন ধরনের ঘটনা আপনি মিস না করেন। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ঘটনা। ঘটনাটি যে পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ রায়হান আবির। তো সে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। বলছেন মোহাম্মদ রায়হান আবির। আসসালামু আলাইকুম নাসিম ভাই, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আমার বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানায়। ঘটনাটি ঘটেছিল 2013 সালের দিকে। আমাদের এই গ্রামটা বেশ শান্ত, সিমসাম আর গাছপালায় ঘেরা। গ্রামের পশ্চিম পাশে একটা পুরনো টেলিকম টাওয়ার ছিল, যেটা অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। আগাছায় ভরা টাওয়ারটার একপাশে একটা সরু রাস্তা বয়ে গেছে। সেই রাস্তার একদম শেষ মাথায় বাঁশঝাড় আর নিম গাছে ঘেরা একটা টিনের ছাউনি দেওয়া বাড়িতে আমি থাকতাম। গ্রামে থাকলেও আমার কাজটা ছিল ঢাকার একটা কল সেন্টারের নাইট শিফটে। রাত জাগা যেন আমার প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছিল। আমি বেশিরভাগ সময় আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। এর কারণে দুশ্চিন্তা আমাকে প্রায়ই পেয়ে বসতো, যার কারণে আমার অনেক রাতে ঘুমও তেমন একটা হতো না। ছোটবেলা থেকেই আমি এইসব অতিভৌতিক ঘটনাগুলোতে তেমন একটা বিশ্বাস করতাম না, কিন্তু যখন আমার সাথে ঘটনাটি ঘটলো তারপর থেকে আমি বিশ্বাস করতে বাধ্য হলাম। ঘটনাটি আমার জীবনে শুরু হয়েছিল 2013 সালের জানুয়ারি মাসে, মহালয়ার আগের কোনো এক বৃহস্পতিবার রাতে। রাত তখন প্রায় 1:38। আমি ল্যাপটপে বসে ক্লায়েন্টের রিপোর্ট আপডেট করছিলাম। কাজটা শেষ হওয়ার পথে হঠাৎ করে আমার পুরনো নোকিয়া ফোনটা বেজে উঠল। প্রথমে খেয়াল করিনি, কারণ এরকম পুরনো ফোনে অনেক সময় ফ্যান্টম রিং বাজতে থাকে। কিন্তু যখন স্ক্রিনের দিকে চোখ গেল তখন আমার কৌতূহলটা পুরোপুরি আতঙ্কে বদলে গেল। স্ক্রিনে কোনো নাম্বার দেখাচ্ছিল না, শুধু লেখা ছিল কল ফ্রম আননোন 1:38। আর অবাক করার ব্যাপার হলো কোনো পরিচিত রিংটোন বাজছিল না ফোনে। ফোনের ভেতর থেকে কেমন একটা অদ্ভুত কম্পন আর ফিসফিসানির শব্দ শুনতে পাচ্ছিলাম আমি। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো ক্লায়েন্ট ভুল করে ফোন করেছে বা নেটওয়ার্কের সমস্যার কারণে এমন শোনাচ্ছে। কিন্তু কলটা রিসিভ করার সাথে সাথেই আমার পুরো শরীর হিম হয়ে গেল। ওপার থেকে একটা মেয়েলি গলায় ফিসফিস করে বলল, আমাকে দেখছো না তাই না? আর কোনো শব্দ ছিল না। কয়েক সেকেন্ড পরেই লাইন কেটে গেল। আমি স্তম্ভ হয়ে বসে রইলাম আর ভাবলাম এটা কি ছিল। এটা কি আমার ভ্রম নাকি অন্য কিছু, নাকি ঘুমের ঘোরে ভুল কিছু শুনলাম। বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আবার কাজে মনোযোগ দিলাম, কিন্তু তখনও সেই ফিসফিস শব্দটা আমার কানের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। পরের দিন থেকে কেমন একটা অস্থিরতা অনুভব শুরু হলো। কাজে মনোযোগ দিতে পারছিলাম না। রাতের শিফটে কাজ শেষ করে সকালবেলা ঘুমাতে যেতাম, কিন্তু সেদিন আর ঘুমাতে পারলাম না। সেই ফিসফিস শব্দটা আর মেয়েটার গলাটা বারবার আমার মাথায় আসছিল। সারাদিন কেমন একটা অস্থিরতা কাজ করছিল মনের মধ্যে। সন্ধ্যা হতেই একটা চাপা ভয় আমাকে গ্রাস করতে শুরু করলো। রাত বাড়ার সাথে সাথে ভয়টা আরও বাড়তে লাগলো। ঘড়ির কাঁটা 1:38 পেরিয়ে 1:39 পৌঁছালো। আমার বুক দুক দুক করতে শুরু করলো।
আর ঠিক 1:40 আবার সেই ফোনটা বেজে উঠল। আবার স্ক্রিনে সেই আননোন লেখা। এবার আর দেরি করলাম না, দ্রুত কলটা রিসিভ করলাম। ওপার থেকে কোনো শব্দ শোনা গেল না, শুধু একটা হালকা কাশির শব্দ পেলাম। তারপর মনে হলো কেউ যেন জোরে পায়ের আওয়াজ করে হেঁটে যাচ্ছে। আর তারপর পরই ফোনের ওপার থেকে একটা চাপা কান্নার শব্দ ভেসে এলো। একটা মেয়ের কান্না, খুব ধীরে, যেন খুব কষ্টে কাঁদছে মেয়েটি। আমি অবাক হয়ে ফোনটা কানে চেপে ধরলাম, তার সেই কথাগুলো শোনার চেষ্টা করলাম। এবার আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, এটা কোনো ভুল ছিল না। আমি দ্রুত ফোনটা কেটে দিলাম, হাত পা যেন অবশ হয়ে আসছিল। পরের দিন রাতে আমি ফোন বন্ধ করে ঘুমাতে গেলাম। ভাবলাম ফোন বন্ধ থাকলে হয়তো শান্তি পাবো, এই কলগুলো হয়তো আর আসবে না। কিন্তু তেমনটা হলো না। ঘুমের মধ্যেও আমি সেই কণ্ঠস্বর আবার শুনতে পেলাম। এবার স্বপ্নের মধ্যে আমি দেখতে পেলাম আমার দরজার বাইরে একটা মেয়ে ফোন হাতে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ছিল অদ্ভুত এক অসহায়ত্ব, যেন কিছু বলার চেষ্টা করছে আমাকে। একটা অসহ্য ঠান্ডা আমার পুরো শরীর জড়িয়ে ধরছিল। ধড়মড় করে ঘুম থেকে উঠে বসলাম। চারিদিকে তখন গাঢ় অন্ধকার। আমার হার্টবিট প্রচণ্ড পরিমাণে বেড়ে গেল। দিনের বেলাতেও কেমন যেন সবকিছু এলোমেলো লাগতে শুরু করলো। কল সেন্টারের কাজেও মনোযোগ দিতে পারছিলাম না। খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। শরীর শুকিয়ে যাচ্ছিল। বাড়ির অন্যদের এসব কথা বলতে চেয়েও বলতে পারছিলাম না। ভাবছিলাম কে বিশ্বাস করবে আমার কথা? সবাই হয়তো এই সমস্ত আমার পাগলামি ভেবে বসবে। কিন্তু আমি অনুভব করছিলাম প্রতিদিন ঠিক রাত 1:40 কেউ আমার ঘরে ঢোকার চেষ্টা করছে। ফোন বাজার সাথে সাথে আমার ঘরের লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করে, আর পেছন থেকে কারো নিঃশ্বাস পড়ার মতো আওয়াজ শুনতে পাই। আমার প্রতিদিন প্রতি রাত বিভীষিকার মতো হয়ে উঠেছিল। চোখ বুজলেই সেই অচেনা নারী আর তার ফিসফিসানির শব্দ শুনতে পেতাম। আমি বিছানায় শুয়ে ভাবতে শুরু করলাম, এই কলগুলোর উৎস কোথায়? কেন আমাকে তারা বেছে নিয়েছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি, নাকি সত্যি কোনো অদৃশ্য শক্তি আমাকে তাড়া করেছে? পরদিন রাতে ফোন বেজে উঠতেই আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেলাম। ইচ্ছা না থাকলেও কলটা ধরলাম। ওপার থেকে সেই মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। এবার একটু পরিষ্কারভাবে বলতে লাগলো, তুমি জানো না আমি কে, তাই না? আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, তবুও সাহস সঞ্চয় করে বললাম, কে কে আপনি? মেয়েটা কয়েক সেকেন্ড নীরব থাকলো, তারপর একটা দীর্ঘশ্বাস ফেললো। পরে বলল, এই টাওয়ারটা আমার জন্য বানানো হয়েছিল, আমি সিগন্যাল পাই না। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। টাওয়ার? কোন টাওয়ার? আমাদের গ্রামের পশ্চিম পাশের সেই টাওয়ারটার কথা বলছেন কি? আমি ইতস্তত বোধ করে জিজ্ঞাসা করলাম, আপনি কাকে খুঁজছেন? এরপর মেয়েটি আমাকে একটা চাপা কান্নার স্বরে বলল, আমার মা বলেছিল আমি আবার ফোন করতে পারবো, এখন তোমাকেই পেলাম। কথাটা শেষ না হতেই লাইনটা কেটে গেল। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আমি নিজের মনে বলতে শুরু করলাম, মা? মা বলেছে মানে? কার মা? আর কেউ মারা গেলে কিভাবে কেউ ফোন করতে পারে? আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। আমি তাড়াতাড়ি করে একটা কম্বল মুড়ি দিয়ে কোনোভাবে রাতটা পার করলাম। পরের দিন আমি সেই অলৌকিক অভিজ্ঞতার উৎস খুঁজতে মরিয়া হয়ে উঠলাম। ইন্টারনেটে এমন অস্বাভাবিক ফোন কল নিয়ে গবেষণা শুরু করলাম। অবাক হয়ে দেখলাম এমন কিছু ঘটনা আছে যেখানে মৃত ব্যক্তি বা অতৃপ্ত আত্মাগুলো জীবিত মানুষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। আমি আরও জানতে পারলাম যে এমন ফোন কলগুলো কোনো এক অপূর্ণ আত্মা থেকে আসে, যারা কোনোভাবে বর্তমান ব্যক্তির সাথে সংযুক্ত। যে নম্বর থেকে ফোন কল এসেছিল সেটি একটি পরিত্যক্ত বা অভিশপ্ত স্থান থেকে আসার সম্ভাবনাটাই বেশি ছিল।
আর আমাদের গ্রামে একমাত্র পরিত্যক্ত স্থান সেই টেলিকম টাওয়ারটা, যেটা অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। মনের মধ্যে একটা অদ্ভুত কৌতূহল আর চরম ভয় কাজ করতে শুরু করলো। আমি তখন এমন কিছু মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম যারা এই ধরনের অতিভৌতিক বিষয়গুলো নিয়ে গবেষণা করে। কিন্তু গ্রামে বসে কার সাথে যোগাযোগ করব? কেউ হয়তো আমাকে বিশ্বাস করবে না। এই পরিস্থিতিতে স্থির করলাম নিজেই আমি এইসবের সম্মুখীন হব। আমি পরদিন রাতে সিদ্ধান্ত নিলাম ফোন কল আসার সময় আমি সেই টাওয়ারটার কাছে গিয়ে বসে থাকব এবং দেখার চেষ্টা করব ফোন কলগুলো কোথা থেকে আসছে। এবং তার পরদিন রাতে আমি সেই পরিত্যক্ত টাওয়ারটার কাছে গেলাম। রাত তখন 1:30। আমার সমস্ত স্নায়ু টান টান হয়ে গেল, বুকের ভেতরটা ধুকধুক করতে শুরু করলো। হাতের ফোনটা নিয়ে টাওয়ারটার নিচে গিয়ে দাঁড়ালাম। চারদিকে খুটখুটে অন্ধকার, গাছের পাতাগুলো সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে আছে। একটা ভুতুড়ে নিস্তবতা গ্রাস করেছে পুরো এলাকাটা। আবহাওয়াটা হাড় কাঁপানোর মতো ঠান্ডা ছিল। আমি তখন অপেক্ষা করতে লাগলাম। আমার কাছে এক একটা সেকেন্ড যেন এক একটা বছরের মতো মনে হচ্ছিল। ঠিক 1:40 আমার হাতে থাকা ফোনটা হুট করে বেজে উঠল। এবার স্ক্রিনে কোনো আননোন লেখা ছিল না, যা লেখা ছিল তা দেখে আমার পুরো শরীর অবশ হয়ে গেল। ফোনের স্ক্রিনে লেখা ছিল টাওয়ার কলিং। আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। কোনো মতে রিসিভ করার বাটনটা চাপলাম, আর ফোনটা রিসিভ করার সাথে সাথে আমি যেন একটা প্রবল স্রোতের মধ্যে আটকা পড়ে গেলাম। চারপাশের বাতাসটা যেন হঠাৎ করে গরম হয়ে উঠল। একটা ভ্যাপসা গন্ধ নাকে ভেসে আসতে লাগলো। টাওয়ারটার উপরে থাকা গাছের পাতাগুলো কোনো শব্দ ছাড়াই নড়াচড়া করতে লাগলো। আমি হতভম্ব হয়ে চারদিকে তাকাতে লাগলাম। ঠিক এক মুহূর্ত পর আমার পিছন থেকে আমার কানে আসতে লাগলো সেই মেয়েটির আত্মচিৎকার। বলতে শুরু করলো, দেখো আমি এখানেই আছি। আমি কোনো ভাবনা চিন্তা ছাড়াই পেছনে ঘুরে তাকালাম। দেখতে পেলাম টাওয়ারটার তলা থেকে খুটখুটে অন্ধকারের বুক চিরে একটা সাদা জামা পরা নারী আমার দিকে এগিয়ে আসছে। তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, যেন একটা কালো ছায়া তার মুখটাকে ঢেকে রেখেছে। তার চোখগুলো জ্বলন্ত শিখার মতো জ্বলজ্বল করছিল। সে যত আমার দিকে এগিয়ে আসছিল আমার মনে হচ্ছিল এই বুঝি আমার শরীর থেকে আমার প্রাণটা বের হয়ে যাবে। আমি দৌড় দিব, এই শক্তিটুকু আমার মধ্যে ছিল না। একটা অসহ্য যন্ত্রণা আমার পুরো শরীরটা গ্রাস করে ফেলেছিল। তারপর আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। তার পরদিন সকালে আমার এক কাকা আমাকে অজ্ঞান অবস্থায় সেই টাওয়ারটার নিচে পড়ে থাকতে দেখে। তাড়াতাড়ি তিনি আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। হাসপাতালে নেওয়ার পর আমি প্রায় 5 দিন অজ্ঞান অবস্থায় ছিলাম। ডাক্তার বলেছিলেন খুব প্রচণ্ড পরিমাণে শক পাওয়ার কারণে অজ্ঞান হয়ে গিয়েছে। 5 দিন পর যখন আমার জ্ঞান ফিরল, আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে ভার লাগছিল। কিছুই মনে করতে পারছিলাম না। শুধু একটা জিনিস পরিষ্কার মনে ছিল, সেই টাওয়ারটার ঘটনা আর সেই মেয়েটার চিৎকার। বাড়িতে ফিরে এসে দেখলাম আমার সেই পুরনো নোকিয়া ফোনটা কোথাও খুঁজে পাচ্ছি না। সেদিনের পর থেকে আমি রাতে ফোন অনেকটাই ব্যবহার করা কমিয়ে দিয়েছিলাম। রাতের বেলাতেও ফোন দেখলে আজও আমার বুকটা কেঁপে ওঠে। বর্তমানে আমি আমার গ্রামের বাড়ি ছেড়ে ঢাকাতে চলে এসেছি। জীবনের গতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি সেসব বিভীষিকাময় স্মৃতিগুলো ভুলে থাকতে। কিন্তু মাঝে মাঝে এখনো ঘুমের ভেতর সেই বেজে ওঠা ফোনের শব্দ আর সেই মেয়েটির করা প্রশ্ন আমার কানে বাজে। হয়তো আমি কোনোদিনও এই অলৌকিক শক্তি থেকে পুরোপুরি মুক্তি পাবো না। সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার মনে চিরস্থায়ী দাগ কেটে গেছে। হয়তো সেই মেয়েটা আজও সেই টাওয়ারটার আশেপাশে ঘোরাঘুরি করে, সিগন্যাল পাওয়ার আশায়।
কে জানে হয়তো আজও সে কাউকে ফোন করে চলেছে নতুন কোনো শিকারের আশায়। তো এই ছিল তার ঘটনাটি কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই জানাবেন। আর যদি কোনো দিকে মনে হয় যে ভুল হয়েছে বা কোনো কিছু কমতি ছিল তাহলে সেগুলো আমাদেরকে জানাতে পারেন। আর আপনাদের যদি কোনো ভৌতিক এমন ঘটনা থেকে থাকে তাহলে আমাদের ইমেলের মাধ্যমে আপনারা সেই ঘটনাগুলো পাঠাতে পারেন। চেষ্টা করবেন ঘটনাগুলো পরিষ্কার শুদ্ধ ভাষায় লেখার। আর ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনি এরকম নিত্য নতুন ভৌতিক সত্যি ঘটনাগুলো শুনতে পান। আর একটা কথা বলে রাখি, এখানে যেসব ঘটনা আপনি শুনতে পাবেন এই ঘটনাগুলো আমি নিজেও বানাই না অথবা আমার মন গড়া কোনো গল্পও আপনাদের শোনাই না। এখানে যেসব ঘটনা আপনি শুনতে পাবেন সেই ঘটনাগুলো কারোর না কারোর জীবনে ঘটে গেছে বিধায় আপনি এই ঘটনাগুলো শুনতে পারছেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।